যখন 5ই আগস্ট ঘটেছিল তখন দেশের রাজনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, স্বাস্থ্য, যাই বলি না কেন, একটি দেশকে ঘিরে প্রত্যেকটি কি শোচনীয় অবস্থায় ছিল। সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে আমরা দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি, যেখানে সংসদে বসে প্রত্যেকটি সদস্য, রাজনৈতিক দলের সদস্যই হোক, ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র সদস্যই হোক না কেন, প্রত্যেকটি সদস্য বসে সিভিলাইজড ওয়েতে, সভ্যভাবে আমরা দেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি। আমরা সেজন্যই আমি সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের আইন কানুন, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যেভাবেই যেটাই বলি না কেন, আজকে যে কারণে আমরা সকলে এখানে একত্রিত, সেটি হচ্ছে বাজেট উপস্থাপন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্র ব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আমরা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। আমাদেরকে অবশ্যই, আমরা অতীতে দেখেছি দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে, যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু বাজেটটি সরকারি দল উপস্থাপন করছে, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করব যে একটি সুন্দর, একটি স্বাভাবিক, একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করার জন্য। আমি বুঝি, আমি জানি, আমরা যে যত সুন্দর বাজেটই উপস্থাপন করি, যে যেটাই বলি না কেন, আমার মনে হয় এই কথাটিও বোধহয় মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, যাই আমরা উপস্থাপন করি না কেন, সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে তা নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরেও বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি, সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটটি যেদিন উপস্থাপন করা হয়, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেছিলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দেখেছিলাম, সেদিন আমাদের বোনেরা একটি বিষয়ে জানার পরে অত্যন্ত জোরালোভাবে শুভেচ্ছা জানিয়েছেন উভয় পক্ষের। সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এটি আমি গৌরব করে বলতে চাই না, তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই, এবং তার জন্য সর্বোপরি আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে এই শুল্ক প্রত্যাহার করার ফলে
আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দল হিসাবে, একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা মনে করি আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব, তার একটু হলেও আমরা হয়তো পূরণ করতে সক্ষম হয়েছি, কিছুটা হলেও আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আমাদের সকলের জানা আছে, গতকালকে এখানে বিরোধী দলের চিফ হুইপ ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছিলেন যে কোন প্রেক্ষাপটে এই সংসদ, এই সরকার গঠিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এর বাইরে তো যেই কথাটি মাননীয় বিরোধী দলের নেতাও বলেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মাননীয় স্পিকার, দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। মাননীয় স্পিকার, পুঁজি বাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে, সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। অথচ কোটি সংখ্যক মানুষ কিভাবে অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে এবং অপচয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল, সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। মাননীয় স্পিকার, টাকার যে এক্সচেঞ্জ বা হার হ্রাস, এটি 40% নেমে গিয়েছিল। এর বাইরে আমরা দেখেছি সেই সময়, যদি আমরা উল্লেখ করে থাকি, কম বেশি অনেকেই বলবেন, অনেকেরই ধারণা আছে, বেশ কিছু প্রজেক্ট যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংক্ষেপে যে সংকটের কথা আমি বললাম, এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। অস্বীকার করে আমরা সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না এবং সেজন্যই মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের যাত্রা শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি। যাত্রা শুরু করার সাথে সাথে, কাজ শুরু করার সাথে সাথেই আমাদেরকে রমজান যেরকম ম্যানেজ করতে সামাল দিতে হয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অন্তত থাকে যতটুকু সম্ভব। একই সাথে মাননীয় স্পিকার,
এই ভঙ্গুর যে অর্থনীতির সংক্ষেপ চিত্র আমি তুলে ধরলাম, যা সম্পর্কে আমাদের প্রত্যেকের কম বেশি ধারণা আছে, এইটি সাথে নিয়ে আমাদেরকে হঠাৎ করে মধ্যপ্রাচ্যর সংকটকেও মোকাবেলা করতে হয়েছে। এবং আমরা দেখেছি কিছু মানুষ খুব কষ্টের শিকার যারা হয়েছেন, হঠাৎ করে তেলের যেই সমস্যাটা সারা বিশ্বে তৈরি হয়েছিল এবং সেই তেলের যোগান দিতে গিয়ে আমাদের অর্থনীতির উপর একটি বিশাল চাপ তৈরি হয়েছিল। এবং এই বিশাল চাপটি যে তৈরি হয়েছিল মাননীয় স্পিকার, এটি নিশ্চয়ই আমরা পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, সাধারণ মানুষই সেটি বুঝেছেন। সেটি বোঝার জন্য কোনো বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, এরকম একটি পরিস্থিতির ভিতর দিয়েই আমাদেরকে আজকের এই বাজেটকে প্রণয়ন করতে হচ্ছে, এই বাজেটকে উপস্থাপন করতে, এই বাজেটকে তৈরি করতে হয়েছে। মাননীয় স্পিকার, বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। মাননীয় স্পিকার, আগেই আমি বলেছি যে আমরা একটি রাজনৈতিক দল। 12ই ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে, আমাদেরকে তারা দায়িত্ব দিয়েছে। তারা যাকে যেখানে, এই দেশের মানুষ যাকে যেখানে এই মুহূর্তে সঠিক মনে করেছে তাকে দায়িত্ব দিয়ে সেখানেই তারা পাঠিয়েছে। মাননীয় স্পিকার, যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে, সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব। এবং দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। এবং এই দর্শনের ভিত্তিতেই মাননীয় স্পিকার, আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। মাননীয় স্পিকার, স্বাভাবিক জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি বাড়ছে, মানুষের সকল অবস্থার সিচুয়েশনের পরিবর্তন ঘটছে এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বড়ই হয়, পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। মাননীয় স্পিকার, আমরা যে বাজেট সেশনে আলোচনা করছি বাজেট, এই আলোচনায় অনেক সদস্য হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, যেটা আমরা বলেছি, আমি একমত, বিরোধী দলের নেতার সাথে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। অনেকে এই বাজেটের আকার নিয়ে বলেছেন, আকার হয়তো বড় হয়েছে, প্রশ্ন তুলেছেন বা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, মানুষের স্বপ্ন বা অধিকারের পরিধি কিন্তু এই সংখ্যার চেয়ে অনেক অনেক বড়। এবারে বাজেটে মাননীয় স্পিকার, শুধু বার্ষিক, এবার যে বাজেট, এই বাজেটটি শুধু বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয় মাননীয় স্পিকার, বরং বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই। এবং সেজন্যই মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জাতীয় সংসদে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে এই বাজেটটিকে উপস্থাপন করেছেন ওনার বক্তব্যে। মাননীয় স্পিকার, এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, এবারের বাজেটের অন্যতম 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে, সেটি হচ্ছে প্রথমত দরিদ্র
নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি কথা বলেছেন, স্বাভাবিকভাবে রাজনীতিতে থাকে, উনি বলেছেন কুচিকাটা করার কথা রাজনৈতিক ভাষায়। হ্যাঁ, কুচি কুচি করা উনি বলেছেন বিভিন্ন বক্তব্যে বিবৃতির মাধ্যমে। মাননীয় স্পিকার, হয়তো রাজনীতির একটি অংশ এটি, তবে মাননীয় স্পিকার, আমরা দেখেছি স্বৈরাচারের সময়, আমরা দেখেছি এই বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করা হয়েছে বিভিন্ন ব্যক্তির স্বার্থে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন হাউজের স্বার্থে এই অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করে করা হয়েছে। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। মাননীয় স্পিকার, অন্যতম তৃতীয় যে মূল লক্ষ্য এই বাজেটের, সেই লক্ষ্যটি হচ্ছে যা মাননীয় স্পিকার আপনি জানেন, গত সপ্তাহে আমি দুটি দেশ সফর করে এসেছি, একটি মালয়েশিয়া এবং একটি চীন। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের পর্যালোচনায় বলেছে যে এবারকার সফরটির লক্ষ্য উদ্দেশ্য কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার এই দেশের অর্থনীতির উপরে জোর দিয়েছে এবং বিনিয়োগের উপরে তারা জোর দিয়েছে। এটি হচ্ছে আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যানালাইসিস। মাননীয় স্পিকার, ওনারা সঠিক বলেছেন, আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের যে বাজেটের আকার ধরা হয়েছে সেটি হচ্ছে 9,38,000 কোটি টাকা, যার বিপরীতে আয় ধরা হয়েছে, রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা হলো আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা যত বড় বড় যাই কথা বলি না কেন। সুতরাং আমরা যদি অর্থনৈতিক যে চাকা সেটিকে যদি বেগবান রাখতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার আমাদের বিনিয়োগ এবং বিনিয়োগ প্রয়োজন, এবং এই জন্যই আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার কাজ আমরা হাতে নিয়েছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি, ইনভেস্টমেন্ট। এবং এই উদ্দেশ্যে মাননীয় স্পিকার, আমরা বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ সামনের অর্থ বছরের জন্য 50%-এরও বেশি বৃদ্ধি করে 3,16,000 কোটি টাকায় উন্নীত করেছি। মাননীয় স্পিকার, আবারও আমি মাননীয় বিরোধী দলের একটি কথাকে কোট করে বলতে চাই যে আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে, উৎপাদনশীল খাতে ব্যয় হবে, এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। মাননীয় স্পিকার, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হলো সেটি আমরা সেভাবে বিবেচনায় নিতে চাই না, বরং আমাদের বিবেচনাটি হচ্ছে একটি প্রকল্পে যদি বিনিয়োগ হয়, সেই বিনিয়োগ এবং উৎপাদন কি ভূমিকা রাখবে মানুষের জীবনে, জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলি হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। আমাদের অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। প্রথম ধাপে মাননীয় স্পিকার, অর্থনীতির
যে অবনতি, যে ডিক্লাইন যেভাবে করছে, এটিকে ধরে রাখা, ধরে উপরের দিকে নিয়ে আসা, অর্থাৎ এটিকে রোধ করা, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। অর্থাৎ যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, যখন কোনো ইনভেস্টর বা উদ্যোক্তা কোনো রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন, এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই অর্থনীতি একটি সিরিয়াস ম্যাটার। আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনার মাধ্যমে আমরা এগোতে চাই এবং সেজন্যই আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার, ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয় বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। মাননীয় স্পিকার, বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যেই শক্তিটি আছে সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এবং মাননীয় স্পিকার, সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন এবারের বাজেটে আমরা যেটি চেষ্টা করেছি, মাননীয় স্পিকার, 100% সফল এখনো হয়তো আমরা হতে পারিনি, কিন্তু আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেশীয় শিল্পকে বিকাশের জন্য আমরা সব রকম প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি এবং একই সাথে মাননীয় স্পিকার, নতুন কর্মসংস্থান যেখানে যে সেক্টরে সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য, আগেও বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটা বাংলাদেশ তৈরি করা যেটা হবে উৎপাদনমুখী দেশ, রফতানিমুখী এবং উদ্ভাবন নির্ভর অর্থনীতি তৈরি করা আমাদের। এবং এ কারণেই কিন্তু মাননীয় স্পিকার, এখানেও আমি বলেছি, আমাদের শিল্পমন্ত্রী ওনার একটি বক্তব্যে কয়েকদিন আগে বলেছেন, আমরা
যে সকল বাস্তবায়নের জন্য এই অর্থনীতির যে গতি চাকা এটিকে গতি বেগবান করার জন্য মাননীয় স্পিকার আমরা বন্ধ এবং রুগ্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো চালু করার বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি। দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা এবং একই সাথে মাননীয় স্পিকার শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান নতুন সুযোগ যাতে সৃষ্টি করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। মাননীয় স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, একজন উদ্যোক্তা যেন সহজে তার ব্যবসা শুরু করতে পারেন এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পারেন, সেজন্য যে সকল আইন কানুন আছে বর্তমানে এই বাজেটের মাধ্যমে আমরা সেই আইন কানুনগুলোকে সহজ করে সে যাতে সহজে লোন বা ফান্ডিং পেতে পারে সেটাকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে মাননীয় স্পিকার, উৎপাদিত যে পণ্য সেটার বাজার বৃদ্ধিতে সহায়তা করার যে সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, এগুলো তো গেল প্রচলিত শিল্পের কথা। কতগুলো শিল্প আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না, হয়তো সেমিনার সিম্পোজিয়ামে আমরা সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই শিল্পগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেভাবে দেখি না বা চিন্তা করি না বলে আমরা সেটা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। এই শিল্পগুলোর সাথে বিরাট একটি অংশ জড়িত আছে, যার মধ্যে বিরাট একটি অংশ হচ্ছেন আমাদের মা বোনেরা। একই সাথে অনেক তরুণ তরুণীও এই শিল্পগুলির সাথে জড়িত মাননীয় স্পিকার, এবং এই খাতটির যে নামে পরিচিত সেটিকে বলে ক্রিয়েটিভ ইকোনমি। মাননীয় স্পিকার, কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কারা কারা পড়তে পারে। এর মধ্যে মাননীয় স্পিকার চলচ্চিত্র পড়ে, থিয়েটার পড়ে, সঙ্গীত পড়ে, ডিজিটাল কন্টেন্ট পড়ে, ওটিটি পড়ে, গেমিং পড়ে, ডিজাইন পড়ে, ফ্যাশন পড়ে, সফটওয়্যার পড়ে, পর্যটন, এমনকি খেলাধুলা, এই সকল সেক্টরগুলি এর মধ্যে মোটামুটিভাবে ইনক্লুডেড। মাননীয় স্পিকার, এই সেক্টরগুলোর মধ্যে লক্ষ কোটি মানুষ জড়িত। আমরা এই সেক্টরগুলোর উপরে জোর দিতে চাই এবং এখান থেকে এই সেক্টরগুলোকে আমরা আরো ভাইব্রেন্ট করে গড়ে তুলতে চাই। এবং সে কারণে মাননীয় স্পিকার, এই খাতগুলোকে আমরা অর্থনীতির মূল ও স্রোতধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি মাননীয় স্পিকার, যা আমরা বিশ্বাস করি দেশের শুধু ভিতরের অর্থনীতি নয়, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করবে, যা আমাদেরকে অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, সরকার একদিকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চায়। আমাদের গ্যালারিতে আজকে অনেক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে অনেকেই আছে যারা বাই বন্ড, যারা বিভিন্ন, তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বাই বন্ড তারা ভালো খেলোয়াড় হতে পারবে। মাননীয় স্পিকার, আপনি নিজেও আপনার জীবনে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে দেশে বিদেশে সাফল্য অর্জনকারী যে খেলোয়াড় আছে, মাননীয় স্পিকার, এইবারই প্রথমবারের মতন আমরা একটা জাতীয় সম্মানী কাঠামোর আয়তায় এদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা প্রদান করছি। আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার একটি সামাজিক একটি পারসেপশন রয়ে গিয়েছে আমাদের মধ্যে যে খেলাধুলা করলে, যদি বেশি খেলাধুলা কেউ করে তাহলে জীবনে সে বড় কিছু হতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, খেলাধুলাও যে একটি প্রফেশন হতে পারে, এটি আমার মনে হয় এই সংসদে বোধহয় আপনি খুব হাতে গোনা দু একজনের মধ্যে আপনি একজন মানুষ যে ভালো করে জানেন যে খেলাধুলা ক্যান বিকাম এ প্রফেশন, এবং আমরা এটিকে মাননীয় স্পিকার এটিকে আমরা তুলে ধরতে চাই। এই খেলাধুলার প্রফেশন হতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা সদস্য
তাদেরকে, যারা এই খেলাধুলায় ভালো তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সেইটাকে পেশা হিসেবে আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, অপরদিকে দেশে খেলাধুলায় যে শিক্ষা কারিকুলামে আমরা স্পোর্টসকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই। আমাদের যে রেগুলার কারিকুলাম আছে তার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে কাজ চলছে, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এটার প্রতিফলন দেখতে পাবো। মাননীয় স্পিকার, নতুন কুড়ি আমরা যারা আছি, আপনারা সহ মাননীয় স্পিকার, যে এইজ গ্রুপটা আছে, আমরা কম বেশি সবাই নতুন কুড়ি শব্দটির সাথে পরিচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই দেশের সেই সময়কার শিশু কিশোর যারা ছিল, তাদের ভিতরে যে প্রতিভা ছিল, সেই প্রতিভাগুলো, কালচারাল প্রতিভা যেগুলো ছিল, সেটিকে বের করে নিয়ে আসা, তাদেরকে আরো কনফিডেন্ট ভাবে গড়ে তোলা। মাননীয় স্পিকার, সেই নতুন কুড়িরই চালু হয়েছে এবং নতুন কুড়ির আরেকটি নতুন ভার্সনও আমরা চালু করেছি, সেটি হচ্ছে স্পোর্টস। মাননীয় স্পিকার, আমরা নতুন কুড়িতে যেরকম আমাদের আগামী প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের কোয়ালিটিসগুলোকে বের করে নিয়ে আসবে, ঠিক খেলাধুলার ক্ষেত্রে আমরা নতুন কুড়ি চালু করেছি। এর মাধ্যমে মাননীয় স্পিকার, এই খাতগুলোর অর্থনীতি একটি নতুন খাত হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে সারা দেশের তরুণদের মধ্যে আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একই সাথে মাননীয় স্পিকার, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সামাজিক ও সাংস্কৃতিক একত্রতা এবং সংহতি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে শ্রম বাজার বিদেশে আছে, এটির উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্য সহ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পৃথিবীর অন্য দেশ তো অবশ্যই আছে, বাট বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে সেই সময় বাংলাদেশ থেকে, তাই নয়, প্রবাসী বাংলাদেশিরা আমরা জানি আমাদের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখেন এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা কাজ করছি এই যে প্রবাসীরা যখন দেশে ফিরেন তাদের বা বিদেশেই থাকেন, তাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন যেগুলো তারা হন, এইগুলো যাতে কিছুটা হলেও তাদেরকে আমরা রিলিফ দিতে পারি, সেই জন্য মাননীয় স্পিকার, আমরা একটি কার্ডের উপরে কাজ করছি, যেটির নাম আমরা দিয়েছি প্রবাসী কার্ড, এবং এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো, সেগুলো কিভাবে তাদেরকে রিলিফ দেওয়া যায়, সেইখানে সেই ব্যবস্থাটি আমরা রাখছি। মাননীয় স্পিকার, যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন। মাননীয় স্পিকার, তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটির সাথে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভিত্তি এটা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় এমন একটি জ্বালানি খাত পেয়েছে, যেটি নিয়ে গতকালকে আমরা এই সংসদে আলোচনা করেছি, যেই খাতের মাননীয় স্পিকার সীমাহীন দুর্নীতি ঘটেছে, সীমাহীন এমন দুর্নীতি ঘটেছে মাননীয় স্পিকার, ঘটনাগুলো শুনলে জানলে রীতিমতন গা শিউরে ওঠে, কিভাবে এই দেশের জনগণের অর্থ অপচয় করা হয়েছে। দীর্ঘদিনের ভুল ও প্ল্যানহীন বা অপরিকল্পিত সিদ্ধান্ত অথবা উদ্দেশ্যমূলক ব্যয়বহুল চুক্তি এবং দেশীয় অনুসন্ধানে চরমভাবে অবহেলা করা হয়েছে। বিভিন্ন বিদেশি কোম্পানিকে বিভিন্ন ফিল্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিজেদের যে বাপেক্স আছে সেটিকে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, সেটির জন্য কোনো রকম কাজ করা হয়নি, শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কিছু কোম্পানিকে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই খাত বহুমাত্রিক সংকটে নিমজ্জিত। বর্তমান সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে মাননীয় স্পিকার আরেকবার প্রমাণ করেছে
যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা যে কোনো দেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এবং সেই কারণে সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, রিনিউয়েবল এনার্জির সম্প্রসারণ, জাতীয় গ্রিডকে মডার্নাইজ করা, জ্বালানি দক্ষতা বৃদ্ধির উপরে আমরা গুরুত্ব আরোপ দিয়েছি। কারণ আমরা যেই $1 ট্রিলিয়ন ইকোনমিকে এইম করছি, সেটিকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যাতে নির্বিঘ্ন জ্বালানি সাপ্লাই অব্যাহত থাকে। মাননীয় স্পিকার, বাংলাদেশ একসময় বাংলাদেশের অর্থনীতি বলতে প্রথমেই যেই চিত্রটি বা যেই সেক্টরটি আমাদের সামনে উঠে আসতো সেটি হচ্ছে কৃষি। এই অর্থনীতিকে, কৃষি নির্ভর যে অর্থনীতি আমাদের, এটিকে চাঙ্গা রাখার কোনো এছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নেই। সেজন্যই মাননীয় স্পিকার, কৃষি এবং কৃষককে বাঁচানোর জন্য এই সরকার যতটুকু যা করা প্রয়োজন একটি সরকারের পক্ষে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি প্রত্যেকটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং সে কারণেই মাননীয় স্পিকার সে কারণেই নিশ্চয়ই এখানে আপনি সহ সকল সংসদ সদস্যের মনে আছে, নির্বাচনের সময় আমরা এই দেশের কৃষক ভাইদের কাছে একটি ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে সেই সময় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের ছিল সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব। মাননীয় স্পিকার, আল্লাহ রব্বুল আলমিনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই সুযোগটা দিয়েছেন এবং সরকার গঠন করার প্রথম সপ্তাহে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে 10,000 টাকা পর্যন্ত $10,000 পর্যন্ত সুদ সহ যে কৃষি ঋণ ছিল, প্রায় 13 লক্ষ কৃষকের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি সরকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটি কমিটমেন্ট করেছিলাম এই দেশের কৃষক ভাইদের কাছে যে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে তাদেরকে একটি কার্ড পৌঁছে দিতে চায়, যার মাধ্যমে বাৎসরিক তাদের কাছে সরাসরি সরকারের পক্ষ থেকে 2,500 টাকা পৌঁছে যাবে, যার মাধ্যমে তারা কিছুটা হলেও রিলিফ পাবে। মাননীয় স্পিকার, এই কার্ডের মাধ্যমে, যা বেশ কিছু লম্বা, এই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে আরো 10টি, শুধু যে তাদের কাছে টাকা পৌঁছবে তা নয়, আরো 10টি সুবিধা আমরা পৌঁছে দিব। এবং মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন যে আগামী অর্থাৎ 2026-27 অর্থ বছরে ইনশাল্লাহ আমরা দেশের প্রায় 43 লক্ষ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, কৃষির ব্যাপারে সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম, এই সংসদের সামনে তুলে ধরলাম। কৃষির সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। শুধু কৃষি বা কেন বলি, আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত যেই বিষয়টি একটি জড়িত, সেটি হচ্ছে দেশের পানি। মাননীয় স্পিকার, দেশে দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, আন্তঃনদী ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনা একটি অভাব ছিল বা আছে, আমি বলবো এখনো বিদ্যমান আছে। মাননীয় স্পিকার, সুতরাং নদীর যে নাব্যতা, প্রায় আমরা দেখি নদীগুলোতে হয় বন্যা হচ্ছে অথবা নদীগুলোতে পানি শুকিয়েছে। সবকিছু মিলে নদীর যে নাব্যতা, এটি ফিরিয়ে এনে, এগুলোকে খনন করার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে এনে দেশে বন্যা খরা থেকে মুক্ত রেখে, একই সাথে মাননীয় স্পিকার, সারা বছর যাতে আমাদের কৃষক ভাইরা, মাননীয় স্পিকার, আমি এমন জায়গায়ও গিয়েছি যেখানে বর্ষাকালেও, যেখানে পানি থই থই করে বর্ষাকালে, সেখানেও আমরা দেখেছি অনেক খালে পানি থই থই করছে, কিন্তু খাল থেকে কিছু দূরে কৃষক পানির অভাবে তার জমিতে সেচ দিতে পারছে না।
সেজন্যই মাননীয় স্পিকার সারা বছর যাতে কৃষক সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব এবং মাননীয় স্পিকার এরই মধ্যে এই 20,000-এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 900 কিলোমিটার খাল পুনর্খনন এবং খনন করেছি। কিছু ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা কমপ্লেন পেয়েছি, সেগুলোকে আমরা দেখছি, দরকার হলে সেগুলো আবার আমরা হাতে নিব সেই কাজগুলো। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্যরা বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, একটি দেশের জন্য শিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একটি দেশের জন্য। আমরা দেখেছি ফ্যাসিবাদের 1.5 দশকে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একদম পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, আপনি জানেন ভালো করে, কয়েকদিন আগে আমি যখন মালয়েশিয়া ট্যুরে গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে যখন আমরা শহরে যাচ্ছি, আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে, তখন এয়ারপোর্ট থেকে বেরোতেই বিশাল বড় এক সাইনবোর্ড, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, এই নীতিতে তারা বিশ্বাস করে, বোঝা গেল তাদের যে পরিবর্তন, সেই পরিবর্তন এ কারণেই, কারণ তারা বিশ্বাস করে এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, আমি এবং আমরা সমগ্র জাতি আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফার্স্ট নীতি বাস্তবায়নে। এবং সে কারণে মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করার প্রস্তাব করা আছে। এবং মাননীয় স্পিকার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে, বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করা।
মাননীয় স্পিকার, আপনি আপনার পরিবার, আপনার সমাজ ব্যবস্থা, আমরা আমাদের পরিবার সমাজ ব্যবস্থায় প্রায় দেখি আমাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক ইয়াং সদস্য সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু এই সার্টিফিকেট নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর সে কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেচারা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। মাননীয় স্পিকার, আমরা এই সার্টিফিকেট সিস্টেম, হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই থাকবে, কিন্তু এই সার্টিফিকেটে নির্ভর যে শিক্ষা সিস্টেম, এটির আমরা পরিবর্তন করতে চাই মাননীয় স্পিকার। এবং এই পরিবর্তনের মাধ্যমে মাননীয় স্পিকার, আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে একজন তরুণ, একজন যুবক শুধু সার্টিফিকেটের উপরে নির্ভরশীল থাকবে না, বরং তার এমন কোয়ালিটি থাকবে যেটার মাধ্যমে সে নিজে কনফিডেন্ট থাকবে যে শুধু সার্টিফিকেট আছে এটাই তার ভরসা হবে না, তার নিজের যোগ্যতা, তার নিজের কোয়ালিফিকেশনের উপরে তার নির্ভরতা থাকবে, তার আত্মবিশ্বাস থাকবে এবং সে নিজের পায়ে জীবনে উঠে দাঁড়াতে পারবে। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। মাননীয় স্পিকার, আমার চায়না সফরে আমি সেই দেশের সরকারকে বলেছি যে আমরা চাই, কারণ স্বাভাবিকভাবে তাদের অর্থনীতির পরিধি বাড়ছে এবং তাদের প্রয়োজন হচ্ছে, এখন তাদের দেশে অনেকগুলো বিজনেস সাবজেক্ট আছে যেখানে তাদের মানুষরা আজ কাজ করে না, কারণ তাদের লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে গিয়েছে। তাদের বিদেশ থেকে আস্তে আস্তে এমন পরিস্থিতি আছে যে মধ্যপ্রাচ্যের মতন তারাও বিদেশ থেকে মানুষ নিতে চাইছে, যে সেই কাজগুলো তারা করবে। এবং মাননীয় স্পিকার, আমি যখন তাদেরকে এই কারণেই তাদেরকে যখন বলেছি যে আমরা চাই আমাদের ছেলে মেয়েদেরকে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ শেখাতে, তারা অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলেছে তারা তাদের ল্যাঙ্গুয়েজ তারা এখানে শিখাবে। মাননীয় স্পিকার, আমি যা দেখে এসেছি, আমার সফরে আমি যা দেখে এসেছি, যে আমরা যদি আমাদের সন্তানদেরকে তৃতীয় ভাষা হিসেবে কয়েকটি ভাষার মধ্যে যদি, যেহেতু আসলে আমি মাত্র চায়না থেকে এসেছি সেই জন্যই ম্যান্ডারিনের কথাটি বলেছি, এই ভাষা আমরা শিখাতে পারি, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রজন্মের বহু মানুষকে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করে দিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, একই সাথে মাননীয় স্পিকার, শুধু ম্যান্ডারিন না, এর বাইরে জাপানিজ আছে, এর বাইরে আমরা ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, অ্যারাবিক আছে, এই ভাষাগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি মাননীয় স্পিকার, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। এর বাইরে মাননীয় স্পিকার, ক্রীড়া ও শিক্ষা সংস্কৃতির বিকাশ, আনন্দময় প্রযুক্তি নির্ভর শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিনামূল্যে ওয়াইফাই, এই সকল কিছু, একই সাথে প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য স্কুল ড্রেস, এই সবগুলো বিষয় আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শক্তিশালীভাবে, দৃঢ়ভাবে, কনফিডেন্টভাবে গড়ে তোলার জন্য এই বাজেটে আমরা এই পদক্ষেপগুলো রেখেছি, যা আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি বিষয় মাননীয় বিরোধী দল নেতা উল্লেখ করেছেন, মাদ্রাসা শিক্ষা। মাননীয় স্পিকার, আমরা মাদ্রাসা শিক্ষার বাইরে যে রেগুলার শিক্ষা আছে সেটিকে যেভাবে গুরুত্ব সহকারে পর্যায়ক্রমিক পরিকল্পনার মধ্যে সাজিয়ে সামনে এগিয়ে নিতে যাচ্ছি, একইভাবে মাননীয় স্পিকার, মাদ্রাসা শিক্ষার ব্যাপারেও একইভাবে আমরা তাদেরকে সেই পরিকল্পনা ভিতরে নিয়ে এসে আমরা একইভাবে সেটিকেও তুলে নিয়ে যেতে চাই। তা শিক্ষা যে সকল ছাত্র বা ছাত্রী থাকবে তারাও একইভাবে সমভাবে সেই সকল বিষয় এগোচ্ছে। মাননীয় স্পিকার, ছোটবেলা থেকে পড়ে এসেছি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, এই কথাটি আমি, আমার সহকর্মীবৃন্দ, আমার অর্থমন্ত্রী, আমরা এই কথাটি দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই মাননীয় স্পিকার, এবার বাজেটে সরকার এই চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার, এই প্রস্তাবিত যে বাজেট, এই বাজেটে জিডিপির 1.2% প্রস্তাব করেছে এইবার, কিন্তু ঠিক একইভাবে মাননীয় স্পিকার আগামী 5 বছরের শিক্ষায় যেরকম আমরা জিডিপির 5% বরাদ্দ করতে চাই পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে, একই সাথে আমরা মাননীয় স্পিকার স্বাস্থ্য সেবাতেও আমরা জিডিপির বরাদ্দের 5% পরিকল্পিতভাবে উন্নীত করতে চাই আগামী 5 বছরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যেরই এই একটি স্বাস্থ্য ব্যবস্থা করে তুলতে চাই। আমরা জানি গতকালকে এই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের জনগণ, বিরাট সংখ্যক একটা জনগণ, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায় একদম। এবং সেইটিকে লক্ষ্য রেখেই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। গতকালকেই বাজেটে উপস্থাপন করা হয়েছে এবং তার বাইরে গতকালকে আমি এবং মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় স্পিকার, যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিং এর যে স্টেন্ট, সেটি হার্টের ভালভ, পেসমেকার, অক্সিজেনেটরস, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল, মাননীয় স্পিকার এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি মাননীয় স্পিকার। এবং এর ফলে আমরা মাননীয় স্পিকার হিসাব করে দেখেছি, একজন মানুষের যদি এখন হার্টে স্টেন্ট করতে 1 লক্ষ টাকা লাগে, এই আগামী পরশুদিন থেকে মাননীয় স্পিকার এই বাজেট পাশ হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট 50%, অর্থাৎ 50% চলে আসবে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরু করার আগেই বলেছি, আমাদের বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যতটুকু সম্ভব দেশের মানুষকে রিলিফ দেওয়া, শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকে। এবং সেটির প্রতিফলন মাননীয় স্পিকার আপনি চিকিৎসা খাতে দেখলেন। মাননীয় স্পিকার, চিকিৎসা যে ব্যয়, এই ব্যয়টি কমানোর পাশাপাশি আরেকটি বিষয় আমরা জোর দিয়েছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, ওনার সাথে আমার প্রথম লন্ডনে দেখা হয়েছিল আজকে থেকে প্রায় 5 বছর আগে। ওনার পরিবারের সদস্যরাও লন্ডনে থাকেন, উনি নিজে একজন চিকিৎসক, খুব সম্ভবত ওনার মেয়েও বোধহয় চিকিৎসক, আমি যতটুকু জানি। ছেলে চিকিৎসক ওনার, সবাই চিকিৎসক। আচ্ছা, ভেরি গুড। মাননীয় বিরোধী দলীয় নেতা অবশ্যই ওয়াকিফাল আছেন, ওনার ধারণা আছে, যেহেতু উনি পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মাঝে সাঝে উনি ইউকেতে যান, আমিও যেহেতু আনফর্চুনেটলি বহুদিন আমাকে থাকতে হয়েছে দেশে আসতে না পারার কারণে। মাননীয় স্পিকার, ইউকের মতন দেশও একটি রিচ কান্ট্রিও দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে তারা রীতিমতন হিমশিম খাচ্ছে, এবং সে কারণেই তারা এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটা শুধু ইউকেতেই নয়, অল ওভার ইউরোপে এই উদ্যোগটা তারা গ্রহণ করেছে। সেটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ সেটি এখন তারা ইউরোপিয়ান সরকারগুলো প্রিভেনশনের উপর জোর দিচ্ছে। অর্থাৎ একটি মানুষ, হিসাব করে দেখা গিয়েছে যে একটি মানুষ যদি অসুস্থ হয়, যেহেতু ওইসব দেশে সরকার সর্বোচ্চ সবকিছু বহন করে একটি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, সেজন্য তারা হিসাব করে দেখেছে যে একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, তার পিছনে নার্স, ডাক্তার, হসপিটালের বেড সবকিছু মিলে যে খরচ হয়, কিন্তু তাকে যদি
প্রথমেই অ্যাওয়্যার করা যায় যে তুমি এই কাজগুলো থেকে যদি বিরত থাকো তাহলে তুমি এইভাবে অসুস্থ থেকে দূরে থাকবে, অসুস্থ হওয়া থেকে বিরত থাকবে। দেখা গেছে হিসাব করে তাতে খরচ কম হয়। মাননীয় স্পিকার, আমরাও এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি যে স্বাভাবিকভাবে 20 কোটি মানুষের দেশ, এত মানুষকে চিকিৎসা সুবিধা দিতে গেলে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন কিভাবে মানুষ ওয়ার্ড হসপিটালগুলোতে মাটিতে পর্যন্ত শুয়ে থাকে। বিরোধী দলের নেতার জানার জন্য বলছি, আমার কাছে একটি স্ট্যাটিস্টিক্স আছে, এটি সবার জানার জন্য বলছি। হিসাব করে দেখা গিয়েছে মোটামুটিভাবে হাসপাতালগুলোতে, সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় 40 লক্ষ মানুষ। 40 লক্ষ মানুষ যাদেরকে বেড দিতে পারে না। এখন এত বিশাল সংখ্যক জনসংখ্যার দেশ, স্বাভাবিকভাবে সরকারের, আমি বলেছি আমার বক্তব্যে, সরকারের সীমাবদ্ধতা আছে সম্পদের, রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে সম্পদের। সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা মানুষকে বোঝাবো, মানুষকে অ্যাওয়্যার করব যে কি থেকে কি অসুখ, কাজ থেকে বিরত থাকলে, খাবার দাবার লাইফস্টাইল ফলো করলে অসুখ থেকে, অসুস্থ থেকে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, নিজে সুস্থ থাকা যায়। এবং সেই জন্যই মাননীয় স্পিকার, আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই পলিসি আমরা বাস্তবায়ন করতে চাইছি। এবং সে কারণেই আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার বা হেলথ ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে, আমাদের মায়েদেরকে বোঝাবে, বোনেদেরকে বোঝাবে। কারণ মা বোনেরাই পরিবারের স্বাস্থ্য, খাবার দাবার, হাইজিন সব কিছু কম বেশি খেয়াল রাখেন। কাজেই কোন জিনিসটি খেলে হার্টের অসুখ থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে বা কোন জিনিসটি না খেলে কিডনির প্রবলেম থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে না খেলে প্রেশার বা অন্যান্য যাবতীয় অসুস্থ থেকে দূরে থাকা যাবে, এই হেলথ কেয়ারগুলো সেখানেই কাজ করবে। এবং আমরা আশা করি ধীরে ধীরে জনগণ এটির সুফলটি পাবে। ফলে এইখানে যদি রোগীর সংখ্যা কমে, আমরা হাসপাতালগুলোতে কিছুটা হলেও বেটার সার্ভিস তখন এনশিওর করতে পারবো। মাননীয় স্পিকার, অনেক সময় লাগবে। সরকার প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য সামাজিক সুরক্ষা বলয় নিশ্চিত করতে চায়। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় স্পিকার, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। রাষ্ট্রকে যদি শক্তিশালী করতে হয় তাহলে অবশ্যই একজন নাগরিককে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাকে শক্তিশালী হতে হবে। এবং এই কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন বা এম্পাওয়ার্ড নিশ্চিত করতে চায়। গতকাল আমাদের বিরোধী দলীয় একজন বন্ধু বলেছেন তার বক্তব্যে যে ফ্যামিলি কার্ড বাদ দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করান। আমি আমার সেই বিরোধী দলীয় সহকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য দেখুন। এই ফ্যামিলি কার্ড বহু কর্মসংস্থানের তৈরি করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি এই সংসদে একদিন সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কিভাবে ফ্যামিলি কার্ড একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, কিভাবে একটি ফ্যামিলি কার্ড একটি নয়, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি ফ্যামিলি কার্ড কিভাবে দেশে কর্মসংস্থান তৈরি করবে, কোটি কোটি কিভাবে ফ্যামিলি কার্ড দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, সেটি আমি তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে, ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। 2,500 টাকা, আমরা 25,000 টাকা দিতে পারলে খুব ভালো ছিল, সম্ভব হলে 2,500 টাকা আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা সেইটি করতে পারি, সেই
রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যাতে আমরা নারীদের হাতে 2500 না 25,000 একটি শূন্য বেশি দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা আগামী অর্থ বছরে যেরকম কৃষক ভাইদের কাছে প্রায় 41 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চেষ্টা করছি, একইভাবে আগামী অর্থ বছরে 40 লক্ষেরও বেশি প্রায় 43 লক্ষ মতন পরিবারের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, শুধু নারীদের কাছেই নয়, আমাদের এই সমাজে কিছু ব্যক্তি আছেন যে মানুষগুলোকে, আমি মুসলমান হই, আমি যে কোনো ধর্মেরই হই না কেন, অন্য ধর্ম যারা আছেন, এই মানুষগুলোর কাছে আমরা অনেক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে থাকি। এই মানুষগুলো আমাদের জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? মুসলমান হিসেবে আমি তাদেরকে চিনি মুয়াজ্জেম নামে, তাদেরকে চিনি ইমাম নামে, তাদেরকে চিনি খতিব নামে, এই উপাধিতে তারা উপাধিত। মাননীয় স্পিকার, অন্য ধর্মেরও এই সকল ধর্মীয় ব্যক্তিত্ব আছেন। অধিকাংশ ক্ষেত্রে মাননীয় স্পিকার দেখেছি আমরা এই মানুষগুলোর মধ্যে বহু সংখ্যক মানুষ, বিরাট একটি অংশ অনেক মানবতর জীবনযাপন করেন। মাননীয় স্পিকার, আমরা নির্বাচনের আগে আমাদের দলের অবস্থান থেকে বলেছিলাম আমরা যেরকম নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম প্রবাসীদের কাছে প্রবাসী কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, আমরা এই যে মানুষগুলো যাদের কথা বললাম তাদের কাছেও আমরা একটি সরকার, যতই সামান্য হোক, যত অল্পই হোক না কেন, তাদের কাছেও আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে আমরা কিছু সম্মানই পৌঁছে দিতে চাই সরকারের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, এবং এই সম্মানটি আমরা প্রতি মাসে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দিব। মাননীয় স্পিকার, যার কাজ ইতিমধ্যে সরকার শুরু করেছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা ওনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তিগুলোর স্যাক্রিফাইসের কারণে আজ এই সংসদ, আমরা যারা এখানে বসে আছি, গত 17 বছরে বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, বহু অরাজনৈতিক ব্যক্তিবর্গ, মানুষ, তারা অকাতরে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই 17 বছরে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তাদের জন্য একটা কিছু করার। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যতটুকু আমাদের সামর্থ্য, রাষ্ট্র বা সরকারের সামর্থ্য, সেই অবস্থান থেকে আমি আমার এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। মাননীয় সংসদ নেতা, আর 15 মিনিট পরে আজান পড়বে। আপনি কি আজানের পরেও কন্টিনিউ করতে চান? মাননীয় স্পিকার, আমার একটু সময় লাগবে। ধন্যবাদ। প্লিজ টেক ইউর টাইম। মাননীয় স্পিকার,